হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা অপেক্ষকের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা বাস্তব অপেক্ষকের ধরনগুলিকে আমরা এই ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। আমরা পূর্বের ভিডিওতে অপেক্ষকের কিন্তু প্রাথমিক ধারণা ক্লিয়ার করার চেষ্টা করেছি, যেক্ষেত্রে আমরা কোন কোন রিলেশনকে আমরা অপেক্ষক বলবো এবং কোন কোন রিলেশনকে আমরা অপেক্ষক বলবো না বা ফাংশন বলবো না, তার সম্পর্কে আমাদের গভীর কিন্তু একটি ধারণা এসেছে এবং তার উপর বেস করে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে। আমরা পূর্বে যদি ভিডিওটি দেখে থাকি তাহলে এই ভিডিওটি দেখলে আমাদের কিন্তু আরও জলের মতন বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা যারা পূর্বে এই ভিডিওগুলি দেখোনি তাদের জন্য আমরা প্রথমে অপেক্ষকের একটি বেসিক একটি কনসেপ্ট বা একটি সাধারণ ধারণা কিন্তু আমরা এই ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা কী শিখতে চলেছি? আজকের ভিডিওতে আমরা দেখব যে দুটি অপেক্ষক কখন সমান অপেক্ষক বলা হবে, একটি ধ্রুবক অপেক্ষক আমরা কাকে বলবো, একটি অভেদ অপেক্ষক কাকে বলবো, পরম মান অপেক্ষক বা বহুপদী অপেক্ষক, সিগনাম অপেক্ষক, বর্গ অপেক্ষক, অনর্গ অপেক্ষক, এই সম্পর্কে এই অপেক্ষকগুলিকে চেনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং এদের জ্যামিতিক আকারগুলিও কিন্তু আমরা দেখার চেষ্টা করব, যাতে কখনো এরকম প্রকৃতির যদি ফাংশন আমাদের সামনে আসে তাহলে আমরা বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো, আমরা প্রথমে যদি দুটি সেটকে আমরা ধরে নিচ্ছি যে এটি একটি এ সেট এবং এটি একটি বি সেট এবং এই এ সেটের এলিমেন্ট হচ্ছে 1, 2, 3 এবং 4 এবং বি সেটের এলিমেন্ট হচ্ছে এ, বি, সি, ডি এবং ই। এখন এই এ থেকে বিতে একটি রিলেশন আমাকে এরকমভাবে ডিফাইন করে দেওয়া আছে, এ থেকে বিতে একটি রিলেশন আমাকে এমনভাবে ডিফাইন করে দেওয়া আছে যাতে এই ম্যাপিংটি এ থেকে এরকম, বি থেকে এরকম, সি থেকে এরকম এবং ডি থেকে এরকম, ঠিক এরকম ম্যাপিং করা আছে। অর্থাৎ আমি যদি এই রিলেশনটিকে যদি আমরা রোস্টার ফর্মে লিখতে পারি তাহলে ঠিক এরকম এসে দাঁড়াবে 1a, 2b, 3c, 4, ডি। এই রিলেশনে কিন্তু আবদ্ধ। এখন বিষয়টি হচ্ছে এই রিলেশনটিকে আমরা ফাংশন বলতে পারবো কি পারবো না, যেটা আমি বলেছিলাম যে পূর্বে আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা সামান্য টাচ দিয়ে কিন্তু এগাচ্ছি। তো এটিকে আমরা ফাংশন বলতে পারবো কি পারবো না সেটি বোঝার পূর্বে আমাকে বুঝতে হবে যে এই এ এবং বি এই দুটি যে সেট, এখন এ সেটটি হচ্ছে তার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1, 2, 3 এবং 4 এবং বি সেটের যে এলিমেন্ট সেই এলিমেন্ট হচ্ছে এ, বি, সি, ডি এবং ই। আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই দুটি সেটের যে রিলেশনটি আমি দেখতে পাচ্ছি সেই রিলেশনের প্রথম পদ অর্থাৎ এ সেটের যে এলিমেন্টগুলি থাকবে সেগুলি সম্পূর্ণ ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে কিনা, অর্থাৎ প্রত্যেকটি এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে কিনা। লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে। অর্থাৎ তাই এই রিলেশনটি যদি প্রি ইমেজেস আমাকে বের করতে বলে, প্রি ইমেজেস বা প্রাকবিম্ব, সেই প্রাকবিম্ব সেগুলি হচ্ছে 1, 2, 3 এবং সেটি হচ্ছে 1, 2, 3 এবং 4। আর যদি এদের ইমেজেস বের করতে বলে আমাকে, সেটি হচ্ছে এ, বি, সি, ডি। অর্থাৎ এদের ডোমেন, এইটি একটি ডোমেন, এদের যদি ডোমেন অফ দ্য রিলেশন, এই সেটটি যদি ডোমেন অফ আর যদি হয়ে থাকে সেটি হচ্ছে 1, 2, 3 এবং 4। কি যে ইমেজেস, প্রি ইমেজেসগুলিকে নিয়ে যে সেট তাকে আমরা ডোমেন বলে থাকবো, আর রেঞ্জ বলে থাকবো, রেঞ্জ অফ আর বলে থাকবো আমরা এর ইমেজেসগুলিকে নিয়ে, অর্থাৎ এ, বি, সি, ডি। আর আমরা জানি যে কোডোমেন হচ্ছে বি সেটটি পুরোটি। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখে এই যে ডোমেনে যদি এ সেটের পুরোপুরি সকল এলিমেন্ট চলে আসে, অর্থাৎ যদি ডোমেন সেটটি যদি এ সেটকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমরা একটি ফাংশন বলতে পারি। এবং আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে যে এই যে ডোমেনে এই চারটি প্রি ইমেজেস, এদের যদি ইউনিক ইমেজেস থাকে, ইউনিক ইমেজেস বলতে দেখো, একের সঙ্গে এ একটি ইউনিক ইমেজ তৈরি করেছে, 2-এর সঙ্গে বি এটি একটি ইউনিক ম্যাপিং তৈরি করেছে, 3-এর সঙ্গে সি ইউনিক ম্যাপিং তৈরি করেছে, 4-এর সঙ্গে ডি একটি ইউনিক ম্যাপিং করেছে। অর্থাৎ এর প্রত্যেকটি এলিমেন্ট এই ম্যাপিংয়ে ইনভলভ হয়েছে এবং একটি ইউনিক ম্যাপিং তৈরি করেছে, সেক্ষেত্রে আমরা বলবো এটি একটি ফাংশন। তাহলে এই যে রিলেশনটি কথা বলছি এটি কিন্তু একটি ফাংশনও হবে। এখন ফাংশনের ক্ষেত্রে মনে রাখবো ডোমেন অফ আর বা ডোমেন, এই কোনো একটি ফাংশনের ডোমেন সবসময় এ সেটটি হয়ে থাকে এবং কোডোমেন সবসময় বি সেটটি হয়ে থাকে। আর রেঞ্জটি নির্ভর করে যে এ সেটের এলিমেন্টগুলি কোন বি সেটের সঙ্গে ম্যাপিং করেছে তার উপর নির্ভর করে। তাহলে আমরা একটি জেনারেল, যেটি আমরা পূর্বের ভিডিও আলোচনা করি তার উপর বেস করে আমরা বলে দিতে পারলাম যে কোন সেটে কোনো দুটি সেটের যদি ম্যাপিং বলা থাকে তাহলে সেই ম্যাপিংকে আমরা
কখন ফাংশন বলবো, আর ফাংশনকে আমরা এরকমভাবে লিখি এফ সাচ দ্যাট এ টু বি, অর্থাৎ এ টু বিতে যদি ম্যাপিং ফাংশন কোনো কিছু থেকে থাকে তাহলে আমরা এইভাবে তাকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে আমরা একে আমরা কিন্তু ফাংশন কিন্তু ডিফাইন করতে পারলাম কিছু কিছু জেনারেল ধারণার উপর বেস করে। এখন যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে এবার আমরা দেখছি যে এতক্ষণ পর্যন্ত একটি যে আমরা এখনই দেখলাম দুটি সেট, একটি সেট এই যে একটি সেট এবং একটি সেট, এক্ষেত্রে আমরা দেখছিলাম 1 2 3 4 এবং এক্ষেত্রে এ বি সি ডি, অর্থাৎ যে দুটি সেট পাচ্ছিলাম একটি অ্যালফাবেটের সেট ছিল এবং একটি নাম্বারের সেট ছিল। এখন যদি এই দুটি সেটই যদি রিয়েল নাম্বারের সেট হয়ে যেত, অর্থাৎ আমাকে এমন একটি ফাংশন আমাকে ডিরাইভ করতে বললো, মানে ডিফাইন করে দিল, এমন একটি ফাংশন আমাকে ডিফাইন করো যেটি এ টু বিতে আমাকে ফাংশনটি ডিফাইন করছে, তাহলে এই এ এবং বি এই উভয় সেটই যদি রিয়েল নাম্বারের সেট হয়, অর্থাৎ এই সেটটি যদি একটি রিয়েল নাম্বার সেটের যদি সাবসেট হয়, বা বি সেটটিও যদি রিয়েল নাম্বার সেট যদি সাবসেট হয়ে থাকে বা রিয়েল নাম্বার সেটে যদি সাবসেট হয়ে থাকে, তাহলে এই যে ফাংশনটি আমরা বের করতে পারবো তাকে আমরা রিয়েল ফাংশন বলে থাকবো। অর্থাৎ এখন এ এবং বি এই যে দুটি সেট পাবো, এই দুটি সেটের মধ্যে যে যে এলিমেন্ট থাকবে সেটি যদি ধরো 3 4 5, অর্থাৎ যদি এই এলিমেন্টগুলি যদি বাস্তব মানযুক্ত হয়, তাহলে এই এ এবং বি এর মধ্যে যে ফাংশনটি আমরা ডিরাইভড করব সেই ফাংশনটিকে বলবো আমরা রিয়েল ফাংশন বা বাস্তব অপেক্ষক। বোঝাতে পারলাম? মানে এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন রকমের ফাংশন দেখেছিলাম, যেমন এ সেটটা দেখেছিলাম, এ সেটটি আমরা দেখেছিলাম 1 2 3 4, আগের এক্সাম্পলে বি সেটটি দেখেছিলাম এ বি সি এবং ডি। এক্ষেত্রে কিন্তু এই ফাংশন দুটির মধ্যে, মানে এই সেট দুটির মধ্যে যদি কোনো একটি ফাংশনকে ডিফাইন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একে রিয়েল ফাংশন বলতে পারবো না, কারণ বি সেটের যে এলিমেন্টগুলি সেগুলো রিয়েল নাম্বারস নয়। তাহলে এমন কিছু যেমন আমরা এই এ এবং বি এই দুটি সেটের ক্ষেত্রে যদি কোনো ফাংশনকে ডিফাইন বা সংজ্ঞায়িত দেওয়া থাকে, আমাকে বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই দুটি সেটের মধ্যে যে ফাংশনটি ডিরাইভড হবে সেটিকে আমরা বলতে পারি রিয়েল ফাংশন। বোঝাতে পারলাম? মানে দুটি ফাংশনের মধ্যে, দুটি সেটের মধ্যে যদি ফাংশন একটি আমাকে বলে দেওয়া থাকে এবং সেট দুটি যদি রিয়েল সেট হয়ে থাকে বা রিয়েল বাস্তব মানযুক্ত সেট হয়ে থাকে, যাদের এলিমেন্ট আমরা অন্যভাবে বলতে পারি সেই সেটগুলি এলিমেন্ট যদি বাস্তব সংখ্যাযুক্ত হয়ে থাকে, তাহলে আমরা এই যে ফাংশন তাকে আমরা বাস্তব অপেক্ষক বলে থাকবো। দেখো আমরা সেটি কিন্তু ডেফিনেশনে বললো যে একটি অপেক্ষক এফ এ টু বিতে আছে, বাস্তব অপেক্ষক বলা হবে তখনই যখন এ এবং বি সেট দুটি আর এর উপসেট হবে, আর মানে বাস্তব সেটের উপসেট হবে। একই রকমভাবে রিয়েল ভ্যালু ফাংশন কি? দেখো রিয়েল ভ্যালু ফাংশন একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কি বলছে সেটি পড়ে নাও। একটি অপেক্ষক এফ এ টু বিতে রিয়েল ভ্যালুড ফাংশন তখন বলা হবে যখন বি সেটটি আর এর উপসেট হবে। এক্ষেত্রে কন্ডিশন এই যে এ সেটের মধ্যে ধরো একটি সেট A1 A B, ঠিক আছে, একটু বড় করে করি। ধরো একটি সেট এ আছে, তার মধ্যে এলিমেন্ট আছে, ধরো আমি কথা বলছি আই, এবং বি একটি সেট আছে, তার মধ্যে ধরো এলিমেন্ট আছে -1, এই দুটি এলিমেন্ট আছে। এখন একটি ফাংশন আমাকে এরকম বললো, ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x², একটি ফাংশন বললো, ঠিক আছে। এই ফাংশনটি বের করতে গেলে দেখো আই যদি আমরা x² সঙ্গে বসাই তাহলে আই কিন্তু রিয়েল নাম্বার নয়, মানে এই যে এ সেটটি এটি কিন্তু রিয়েল নাম্বারের সেট নয়, কিন্তু এই I² যখন বের করবো এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ আই যখন আমি বের করবো সেটি I² অর্থাৎ -1। আমরা রিয়েল নাম্বার এখনও পর্যন্ত কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার পড়িনি, কিন্তু মনে রাখবো আই কথার অর্থ হচ্ছে আই ইজ ইকুয়াল টু √(-1), ঠিক আছে। এটা আমরা পরে পড়বো, কিন্তু আমরা বলে দিই যে আই কথার অর্থ এখানে ইমাজিনারি নাম্বার, আই হচ্ছে ইমাজিনারি নাম্বার যাকে আমরা √(-1) বলে থাকি, এবং এই যে আই তার সঙ্গে বসালে সেটি কিন্তু -1 পাচ্ছি, অর্থাৎ একটি বাস্তব সংখ্যা। তাহলে এই যে কোনো ক্ষেত্রে ধরো এ সেটে কোনো একটি এলিমেন্ট আছে যেটি বাস্তব নয়, কিন্তু তার যে ভ্যালু পেলাম, ফাংশনটির যে ভ্যালু পাওয়া গেল সেটি কিন্তু বাস্তব ভ্যালু পাওয়া গেল, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই টাইপের ফাংশনকে আমরা রিয়েল ভ্যালুড ফাংশন বলতে পারি। এই ক্ষেত্রে মাথায় রাখবো এ সেটের এলিমেন্টগুলি যদি রিয়েল নাম্বার নাও থেকে থাকে, যদি শুধু বি সেটের এলিমেন্টগুলি রিয়েল নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি পসিবল হয়ে থাকে বা রিয়েল ভ্যালুড ফাংশন সেই ক্ষেত্রে আমরা বলে থাকি। আশা করছি বোঝাতে পেরেছি। এবার যদি বুঝতে পেরে থাকো রিয়েল ফাংশন এবং রিয়েল ভ্যালুড ফাংশন কাকে বলে, তাহলে আমরা আরেকটু এগোবার চেষ্টা করি বা আরও ডিপে যাওয়ার চেষ্টা করব।
দেখো আমরা সবসময় মাথায় রাখবো যে ফাংশন কিন্তু একটি যন্ত্রের মতন কাজ করে। কীরকম যন্ত্র? আমরা যেমন দেখেছি অনেক ক্ষেত্রে মিলে দেখেছি আমরা যে গম পেশাই করার মিলে তুমি যদি গম তার মধ্যে দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে আটা বের করে তোমাকে দিয়ে দেয়। অর্থাৎ তুমি যদি কাঁচা মাল কোনো একটি মেশিনের মধ্যে তুমি প্রবেশ করাও সেখান থেকে কিন্তু তুমি প্রাপ্ত কিন্তু জিনিসটি তুমি পেয়ে যাবে। এখন যে ধরো কথার কথা বলছি এই ফাংশনটি এফ এক্স ইজিক্যাল টু এক্স একটি এক্সাম্পল নিয়েছি। এই মেশিনের মধ্যে তুমি যদি 1 বসাও তার অর্থ হচ্ছে সে 1 স্কোয়ার 1 দেবে। তুমি যদি 0 বসাও তাহলে সে কিন্তু তোমাকে 0 মানকে দেবে। আবার যদি -1 বসাও তাও সে কিন্তু -1কে দেবে, এবং যদি 2 বসাও তাহলে 2 স্কোয়ার 4 অর্থাৎ এরকম মান দেবে। অর্থাৎ এটি একটি মেশিনের মতন কাজ করছে যেখানে তুমি একটি ইনপুট দেবে তারপরে সে একটি আউটপুট দেবে। অর্থাৎ 1 যদি তুমি ইনপুট অর্থাৎ এক্সের ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু এই যে মানগুলো আমরা বললাম সেগুলো এক্স ইজ ইকুয়াল টু অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1 দিলে তুমি যে ভ্যালুটি পাচ্ছ সেটি কিন্তু একটি এফ অফ এক্স পাচ্ছ, বা আমরা একে ওয়াইও বলে থাকি, ওয়াই ইজ ইকুয়াল টু বলে থাকি। অর্থাৎ এক্সের যে ভ্যালু আমরা একটি করে পুট করবো, এবার যদি এখানে 3 বসাই তাহলে 3 স্কোয়ার 9 হবে। এটি যদি আমরা 4 বসাই 4 স্কোয়ার 16 হবে। এরকমভাবে হতেই থাকবে। অর্থাৎ এক্সের এই যে ভ্যালুগুলোকে আমরা বলে থাকি ইনপুট, এবং এখান থেকে যে মানগুলি পাচ্ছি আমি আউটপুট, এইটিকে আমরা আউটপুট বলে থাকি। অর্থাৎ আমরা ফাংশনে ইনপুট এবং আউটপুটের সেট থাকে যেখানে আমরা এই যে অর্ডার পেয়ারটি সবসময় ইনপুট কমা আউটপুটের হয়ে থাকে, বা আমরা আরেকভাবে বলতে পারি যে এই সেটটি কিন্তু আমরা বলতে পারি এক্স কমা এফ অফ এক্সের হয়ে থাকে, অর্ডার পেয়ারে কিন্তু থেকে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটি ফাংশানে ইনপুট হচ্ছে এক্স এবং আউটপুট হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। এবং এটি যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা এবার নেক্সট আমরা আসার চেষ্টা করছি যে দুটি ফাংশনকে কখন আমরা সমান ফাংশন বলে থাকবো। এক্ষেত্রে হঠাৎ করে মনে পড়ে গেল আমরা যখন মাধ্যমিক পড়েছি একটি কোশ্চেন কিন্তু আমাদেরকে কিন্তু মাথা ঘামাতে বাধ্য করেছিল। কীরকম কোশ্চেন? যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6 এবং এক্স ইজ ইকুয়াল টু 6 এই দুটি ফাংশন কি সেম ফাংশন? এরকম কোশ্চেন কিন্তু পড়েছিল। বা এর ভ্যালু কত হবে এবং এর ভ্যালু কত হবে, অর্থাৎ এর ভ্যালু বের করো। তো এক্ষেত্রে আমরা এক্সের অনেক ক্ষেত্রে আমরা বের করেছি, এক্সের 2টি ভ্যালু বের করেছি, একটা দ্বিঘাত সমীকরণ বের করেছি, অনেক ক্ষেত্রে আমরা একঘাত সমীকরণ বলে একটি ভ্যালু 6 দেখিয়ে দিয়েছি। এরকম কনফিউশনে কিন্তু এসেছিল, এবং এই শিক্ষকরা আমরা অনেক ক্ষেত্রেই এটি ভালোভাবে বোঝাবার সুযোগ পাইনি সেই ক্ষেত্রের মাধ্যমে, কারণ আমাদের ফাংশন সম্বন্ধে ধারণা কিন্তু ছিল না। আর যদি বোঝাতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু জটিলতার সৃষ্টি হতো। এক্ষেত্রে এই বিষয়টিকে বোঝানোর একটি ভালো সুযোগ এসেছে, তাই সেটার ধারণায় আমি এটিকে আবার ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো দুটি সমান ফাংশনের ডেফিনেশন কি বলছে? ধরো কোনো একটি ফাংশন অপেক্ষক এফ এবং জি এরা পরস্পর সমান তখনই হবে, ইফ অ্যান্ড অনলি ইফ, মানে শুধুমাত্র তখনই হবে যখন এদের ডোমেনগুলি সেম হবে, অর্থাৎ এদের অঞ্চল দুটিরই অঞ্চল সেম হবে এবং এদের কোডোমেনগুলিও সেম হবে, এবং এদের এফ এক্স ইজিক্যাল টু জি এক্স হবে প্রত্যেকটি ডোমেনের এলিমেন্টগুলি বসানোর জন্য। ঠিক আছে, 3টি কন্ডিশন ভালো করে বোঝার চেষ্টা করো। ফাংশন তখনই সমান হবে যখন তাদের ডোমেন অঞ্চলটি সমান হবে, তাদের কোডোমেন সমান হবে, এবং তাদের এফ এক্স ইজিক্যাল টু জি এক্স হবে প্রত্যেকটি এক্সের জন্য, তাদের ডোমেনের প্রত্যেকটি এক্সের জন্য। ঠিক আছে, এবার বিষয়টিকে একটু ভালো করে বোঝার চেষ্টা। এখন এই যে কোশ্চেনটি তুলছিলাম যে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের একটি কন্ডিশন ছিল এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার এক্স ইজ ইকুয়াল টু 6, এই দুটি কন্ডিশনে এই দুটি অপেক্ষক সমান কি অসমান সেটি আমরা এর কন্ডিশনের উপর বেস করে বলতে পারি। কীরকম? দেখো এক্ষেত্রে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এই এক্সের যে ভ্যালুগুলি আমরা পুট করব, অর্থাৎ ইনপুট যেগুলি আমরা দেব, ইনপুট মানে কথার অর্থ কি ডোমেন যেগুলি আমরা দেবো সেটি সবসময় কিন্তু সব বাস্তব মানের জন্য হবে না, রিয়েল মানের জন্য, প্রত্যেকটি রিয়েল মানের জন্য হবে, কিন্তু সেটি 0 ব্যতীত, অর্থাৎ 0 হবে না এমন 0, মানে প্রত্যেকটি রিয়েল নম্বরকে আমি নিতে পারি এই অপেক্ষকে 0 ব্যতীত। তাহলে এর যে ডোমেন হচ্ছে r-0, অর্থাৎ এই রিয়েল নাম্বারের মধ্যে 0 থাকবে না এমন একটি ডোমেন এর হচ্ছে। আবার এর ক্ষেত্রে দেখো এক্সের ক্ষেত্রে যদি ইনপুট তুমি বলে থাকো, ইনপুট তুমি যা ইচ্ছে তাই নিতে পারো, তুমি রিয়েল নাম্বারসের মধ্যে অবস্থিত যে কোনো নাম্বারকে তুমি এই এক্সের মধ্যে তুমি বসাতে পারো, কোনো যায় আসে না। তাহলে এর যে ডোমেন
সেটি হচ্ছে কিন্তু আর। তাহলে দেখো আমরা দেখলাম যে এই অপেক্ষক, প্রথম অপেক্ষক, এটি দ্বিতীয় অপেক্ষক যদি আমরা ধরে নিই, তাহলে প্রথম অপেক্ষকে যে ডোমেন আসছে সেটি হচ্ছে r-0, আর ইনপুটের ক্ষেত্রে আমরা দ্বিতীয় অপেক্ষকের ক্ষেত্রে কিন্তু পাচ্ছি ডোমেনটি পুরোটাই আর। তাহলে এই দুটির ক্ষেত্রে ডোমেন কিন্তু সেম নয়, অর্থাৎ প্রথম ফার্স্ট যে আমরা ফাংশনটি তুললাম তার যে ডোমেন সেটি কিন্তু নট ইকুয়াল টু দ্বিতীয় ফাংশনটির ডোমেনের সঙ্গে সমান নয়। তাহলে আমরা এই প্রথম যে কন্ডিশন সেটি থেকেই স্যাটিসফাই করতে পারলো না, তাহলে আমরা বলতে পারবো না যে এই দুটি কিন্তু কখনোই সমান ফাংশন হবে, কারণ এদের ডোমেনই সমান হলো না। এই তিনটি কন্ডিশন যখনই এটি প্রযোজ্য হবে বা অ্যাপ্লাই হবে, তখনই আমরা বলতে পারবো যে ফাংশন দুটি সমান। কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা এই ডোমেনই সমান হলো না, তাহলে আমরা কিন্তু এই ফাংশন দুটি কখনোই সমান বলে আমরা বলতে পারি না। এখন এই তিনটি কন্ডিশনের উপর বেশ করে আরও দুটি কোশ্চেন দেখে নিই আমরা। দেখো, আমরা যদি একটি এক্সাম্পল ধরি যে এই এ এবং বি সেটের কথা বলা হচ্ছে, আমাকে এ সেট এবং বি সেট দুটি সেট বলে দিয়েছে। এ সেটের এলিমেন্ট হচ্ছে 1,2, বি সেটের এলিমেন্ট বলে দিয়েছে 3,6, এবং একটি ফাংশন এ টু বিতে আমাকে ডিরাইভ করতে বলা হয়েছে, যেখানে f(x) = x² + 2 দ্বারা ডিফাইন্ড। আরেকটি জি নামের একটি ফাংশন আছে, জি সেটিও এ টু বিতে, এখানে gx = 3x দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এফ এবং জি কি সমান হবে? স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে 3x, এখানে এক্সের ভ্যালু যদি 5 বসায় 5 থেকে 15, কিন্তু এখানে যদি এক্সের ভ্যালু 5 বসায় 5² 5 25 26 27, তাতে ম্যাচ হচ্ছে না। কিন্তু যেহেতু এ টু বিতে আমাকে এ এবং বি সেটের মধ্যেই এই ফাংশনগুলিকে অবস্থিত, ফাংশনগুলি দ্বারা সীমাবদ্ধ, তাহলে এই চিত্রটি সীমাবদ্ধ, তাহলে আমরা বলতে পারি যে এই এ এবং a = 1 এবং 2 এবং b = 3 এবং 6। এখন লক্ষ্য করে দেখো, আমরা যখন এই f ফাংশনটি a টু বিতে আছে, ঠিক আছে, আবার g ফাংশনটিও তো a টু বিতে আছে, তাহলে এদের যে ডোমেন অফ এফ যেটি হবে সেটিও এ সেটকে রিপ্রেজেন্ট করবে, আবার এদের ডোমেন অফ জিও কিন্তু এ সেটকে রিপ্রেজেন্ট করবে। আবার একই রকমভাবে এদের কোডোমেন অফ এফ এবং সেটি কিন্তু বিকে রিপ্রেজেন্ট করবে, আবার সেটি কিন্তু কোডোমেন অফ জি। অর্থাৎ দুটি যে ফাংশন তাদের যে ডোমেন এবং কোডোমেন সেটি কিন্তু সমান হয়ে গেল। অর্থাৎ প্রথম দুটি কন্ডিশন দেখো, কোডোমেন এবং ডোমেন কিন্তু সেম হয়ে গেল। কারণ কি? কারণ দেখো, আমরা এই যে সেটে আমরা বলেছি একটি ফাংশন, যখন আমাকে ফাংশন বলে দিয়েছে এ টু বিতে একটি ফাংশন হবে, তাহলে আমরা কি বলেছি, কোনো একটি ফাংশন যখন আমাকে ডিরাইভ করে দেওয়া থাকবে, স্বাভাবিকভাবে এ সেটটি হবে সেই ফাংশনের ডোমেন সেট। আবার একই রকমভাবে জিও এ টু বিতে বলা আছে, তাহলে এই জি ফাংশনটিতেও এ হবে এদের ডোমেন। আবার একই রকমভাবে বিটি হবে কোডোমেন এবং বিটি হবে কোডোমেন। যখন দুটি সেম সেটের উপরে বলছে, তাহলে আমরা কিন্তু এই দুটি কন্ডিশন পেলাম। এবার আমাকে মাথায় রাখতে হবে এবার থার্ড কন্ডিশন, যে প্রত্যেকটি ডোমেনের জন্য, অর্থাৎ প্রত্যেকটি এ এর এলিমেন্টের জন্য আমাকে f(x) = gx হতে হবে। এখন দেখো, প্রত্যেকটি f(x) এর জন্য বলতে আমরা যদি প্রথমে f(1) বসাই, f(1) যদি বসাই, অর্থাৎ x² মানে 1² + 2 = 3, আবার যদি আমরা 2 বসাই, তাহলে 2² + 2 অর্থাৎ 4 + 2 অর্থাৎ 6। আবার একই রকমভাবে জি এর ক্ষেত্রে ধরো g(1) যদি আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি কি, g(1) আমরা পাচ্ছি 3 × 1 = 3 এবং g(2) হচ্ছে 3 × 2 অর্থাৎ 6। দেখো, এই f(1) কিন্তু আমাদের সব সময় দেখো f(1) = g(1) হয়ে যাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি f(2)ও কিন্তু g(2) হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দুটি ফাংশনের কিন্তু প্রত্যেকটি ডোমেন এলিমেন্টগুলির জন্য, এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য কিন্তু ফাংশন দুটির কিন্তু মান সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এ সেটটি এবং বি সেটটির মধ্যে যে দুটি ফাংশনকে আমাকে সংজ্ঞায়িত করা আছে, সেই ফাংশন দুটি কিন্তু সমান হবে, অর্থাৎ f = g কিন্তু হবে, এটি আমরা বলতে পারি। ঠিক আছে, একই রকমভাবে আরেকটি কোশ্চেন দেখো, আরেকটি কোশ্চেনও এরকমভাবে বলা আছে যে একটি ফাংশন r-2 মানে একটি রিয়েল নাম্বারের সঙ্গে আরেকটি রিয়েল নাম্বারের মধ্যে ফাংশন একটি বলা হয়েছে, যেখানে f(x) = আমাকে বলে দেওয়া আছে x² - 4/x - 2। আরেকটি ফাংশন আমাকে g বলে দেওয়া আছে g(x), সেটি বলা হচ্ছে x +
টু। দুটি ক্ষেত্রে দেখো আমরা ওই একই রকম মনে হচ্ছে যে এটি উপরটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এক্স মাইনাস কেটে যাবে, উপরে এক্স প্লাস টুই পড়ে থাকবে, মানে দেখে মনে হচ্ছে এই দুটি সেম। কিন্তু বিষয়টি হচ্ছে দেখো এখানে দেখো এই যে এদের যে ডোমেন এই এফ এক্সের যে ডোমেন এই যে এফ ফাংশনটি এই যে ডোমেন সেটি কিন্তু r-2কে রিপ্রেজেন্ট করছে। আর জি এক্স এই যে ফাংশনটি তার যে ডোমেন সেটি কিন্তু আরকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এদের ডোমেন কিন্তু নট ইকুয়াল টু, মানে এদের সমান হচ্ছে না। তাহলে এদের যদি ডোমেন সমান না হয় তাহলে আমরা বলতে পারবো এফ নট ইকুয়াল টু জি। প্রথম ক্ষেত্রে আমাদের এই তিনটি শর্ত যখনই মানবে তখনই কিন্তু এটি সমান হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে আমরা এই প্রথম কন্ডিশন, ফার্স্ট যে কন্ডিশন তার উপর বেস করে আমরা বলে দিতে পারি যে না, এই ফাংশন দুটি কিন্তু কখনোই সমান ফাংশন বা সমান অপেক্ষক হতে পারে না। এবার আমরা নেক্সট কিছু বিষয় আমরা আলোচনা করছি। আমরা ফাংশনের প্রচুর রকমের টাইপ কিন্তু দেখব। এই ভিডিওতে আমরা কিছু কভার করার চেষ্টা করব, সম্পূর্ণ কভার করা পসিবল নয় একটি ভিডিওতে। আমরা কিছু বিষয়কে আমরা কভার করার চেষ্টা করব। এই টাইপ অফ ফাংশনের মধ্যে কিছু অ্যালজেব্রিক ফাংশনকে আমরা দেখব। আমরা আজকে কিছু অ্যালজেব্রিক ফাংশন বা কিছু বীজগাণিতিক ফাংশন সম্পর্কে আমরা আলোকপাত করব। প্রথমে আমরা যে ফাংশনটি সম্পর্কে আলোকপাত করব সেটি হচ্ছে ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কি? যদি একটি স্থির বা নির্দিষ্ট বাস্তব সংখ্যা হয় এবং এফ এক্স ইজ ইকুয়াল টু সি হয়, যেখানে এক্স ফর অল এক্স বিলংস টু আর, অপেক্ষকটি ধ্রুবক অপেক্ষক বলা হয়। ধরো একটি ফাংশন আমাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 বলে দেওয়া থাকলো, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3 বলে থাকলো, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পাই বলে দেওয়া থাকলো, বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই বলে থাকলো। এখন 2, 3, পাই, ই এগুলি প্রত্যেকটি কিন্তু ধ্রুবক। কারণ কি? কারণ এই সংখ্যাগুলি ধ্রুবক এই কারণে বা কনস্ট্যান্ট এই কারণে কারণ এদের একটি নির্দিষ্ট মান আছে। এখন এক্সের ভ্যালু তুমি যাই পুট করো না কেন এক্ষেত্রে, এবার দেখো নির্দিষ্ট মান আছে। তাহলে এই রকম প্রকৃতির আমরা এই 4, 3, 4 এরকম বিভিন্ন প্রকৃতি হতে পারে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5, 10, 9 যাই হোক না কেন, মানে এমন একটি ফাংশন আমরা দেখলাম যেখানে এক্সের উপর কোনো কিছু ডিপেন্ড করছে না, অর্থাৎ এই কনস্ট্যান্ট টার্মটি, অর্থাৎ এক্সের ভ্যালু যাই বসাও না কেন তুমি, এক্স ইজ ইকুয়াল টু 1 বসালেও এর এফ এক্সের ভ্যালু 2 থাকবে। অর্থাৎ এফ অফ 1 জন্য কিন্তু এই প্রথমটির কন্ডিশন আমরা দেখছি যে এফ অফ 1 জন্য কিন্তু এটি 2 থাকবে, এফ অফ 2 জন্য এটি 2 থাকবে, এফ অফ 3 জন্য এটি 2 থাকবে। অর্থাৎ এক্সের মানে ইনপুট তুমি যাই চেঞ্জ রিয়েল নাম্বারের যে কোনো নাম্বারকে তুমি চুজ করো না কেন, আউটপুট বা এফ এক্সের ভ্যালু কিন্তু 2 থাকবে। তাহলে এই রকম টাইপের যে ফাংশন তাকে আমরা বলে থাকবো কনস্ট্যান্ট ফাংশন। এবং এর ক্ষেত্রে মাথায় রাখবো এখানে ডোমেন কি? ডোমেন পুরোপুরি আমাকে আর সেট বা রিয়েল নাম্বারের সেটকে আমাকে রিপ্রেজেন্ট করবে। ডোমেন কিন্তু রিয়েল নাম্বারের সেটকে রিপ্রেজেন্ট করবে। আর এই যে এর রেঞ্জ সবসময় সি হবে। অর্থাৎ দেখো এর যে রেঞ্জ, তুমি এই যে এর এক্সের ইনপুট তুমি যাই নাও না কেন, 1, 2, 3, 4 মানে রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো 1/2, 3/2 যাই নাও না কেন, এর যে আউটপুট বা রেঞ্জ সে সবসময় একটি মানকেই দেবে, সেটি হচ্ছে 2। ঠিক আছে? তাহলে মাথায় রাখবো যে কোনো একটি কনস্ট্যান্ট ফাংশনের যে ডোমেন হয় সেটি একটি রিয়েল নাম্বারসে বিলং করতে পারে, কিন্তু তার রেঞ্জ সবসময় সেই কনস্ট্যান্ট নাম্বারকে বিলং করবে। বুঝতে পারলে? এবার এই যদি জ্যামিতিক আকার তুমি বের করে দেখো, তাহলে ধরো আমরা এই জ্যামিতিক আকার বের করতে মাথায় রাখবো এরকম, এই ফাংশনের জ্যামিতিক আকার যখন আমরা বের করব তখন আমরা যেমন আমরা পড়েছি ছোটোবেলায় যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ধরে কাজ করতাম। এখানে আমরা এক্স এবং এক্স ড্যাশ এবং একে আমরা এফ এক্স ধরতে পারি বা ওয়াই ড্যাশ ধরতে পারি, বা এই যে লাইনটি ওয়াই একে আমরা কিন্তু এফ এক্স হিসাবে কাজ করে। ঠিক আছে? তো এবার আমরা কী করি দেখো, এক্সের ভ্যালু আমরা 1 বসালেও এর ভ্যালু কিন্তু 2 দিচ্ছে। যদি এক্সের ভ্যালু যদি আমরা এখানে আমরা অন্য কালার করি, এক্সের ভ্যালু 1 জন্য কিন্তু আমাকে কিন্তু এই ফাংশনটি যদি আমরা যদি ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু 2, এই ফাংশনটি যদি কিন্তু এক্সের মান ভ্যালু 1 বসালেও সেও কিন্তু 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 2 বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 3 বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 4 বসালেও সে 2 দিচ্ছে, আবার এক্স ইজ ইকুয়াল টু 0 বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বসালেও সে 2 দিচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু -2 বসালেও সে 2 ভ্যালুটাই দিচ্ছে। অর্থাৎ এক্সের যে কোনো এই নাম্বারস লাইনের যে কোনো পজিশনে তুমি
যে পয়েন্ট থেকেই তুমি বসাও না কেন, যে ভ্যালুই বসাও না কেন এক্সের, ওয়াইয়ের যে ভ্যালু সেটিকে সবসময় 2 দিচ্ছে, অর্থাৎ এটি একটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ একটি কনস্ট্যান্ট ফাংশনকে আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি জ্যামিতিক আকারে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আমরা তার কিছু জ্যামিতিক আকার আমরা দেখার চেষ্টা করি। দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3, তার জ্যামিতিক আকার কি এরকম। দেখো এখানে এক্সের ভ্যালু 1 2 3 4 5 6 7 যাই নাও না কেন, এই ওয়াইয়ের ভ্যালু কিন্তু সবসময় 3কে নিয়েছে, 3 3 3 3 3 3 3। তাহলে এই যে দাগটি পাচ্ছি আমরা, এই যে রেখাটি পাচ্ছি, সেটি কিন্তু অ্যাকচুয়ালি এফ এক্স ইজ ইকুয়াল টু 3 এর রেখাকে পাচ্ছি। একই রকমভাবে এফ এক্স ইজ ইকুয়াল টু -2কে দেখো, এই রেখাটিকে আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু -2 হিসেবে পাচ্ছি। এফ এক্স ইজ ইকুয়াল টু পাই, দেখো পায়ের ক্ষেত্রেও দেখো আমরা পায়ের মান আমরা ভালো করে জানি 3.14 . তো আমরা এখানে দেখো 1 2 3 থেকে একটু বেশি এই পজিশন থেকে কিন্তু কন্টিনিউ চলতে থেকেছে, অর্থাৎ এফ অফ এক্স এরও কিন্তু ভ্যালু একটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, যে স্ট্রেট লাইনটি কিন্তু এক্সের যে কোনো ভ্যালুর জন্য কিন্তু পরিবর্তন হবে না, সেটি সেমই থাকবে। তাহলে এটিও কিন্তু একটি স্ট্রেট লাইন হয়ে থাকবে, অর্থাৎ ধ্রুবক অপেক্ষকের জ্যামিতিক আকার ঠিক এরকম একটি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, যেটি এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হবে। এবার আমরা নেক্সট যে ফাংশনটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে অভেদ ফাংশন বা অভেদ অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। এটি কীরকম ফাংশন? দেখো এই ফাংশনটি আর টু আর এই অপেক্ষকটি অভেদ ফাংশন তখনই বলবো যখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হবে, অর্থাৎ এক্সের ভ্যালু আমি যা বসাবো আমার ওয়াই বা আউটপুটও তাই বসাবো, অর্থাৎ ইনপুট আমি যাই বসাই না কেন আউটপুটও কিন্তু তাই হবে। এই টাইপের ফাংশনকে আমরা বলবো অভেদ ফাংশন, অর্থাৎ এক্সের ভ্যালু যদি আমি 1 বসাই, এফ অফ 1 ইজ ইকুয়াল টু সেটি 1 হবে। এফ অফ যদি আমি 2 বসাই, অর্থাৎ এক্সের ভ্যালু যদি 2 বসাই সেটিও 2 হবে। এফ অফ 3 বসালে সেটি হবে 3, অর্থাৎ এমন একটি ফাংশন যদি পাই যে ক্ষেত্রে আমি ইনপুট যাই দেব আউটপুটও তাই আসবে, ঠিক সেই টাইপের ফাংশনকে আমরা বলবো অভেদ বা আইডেন্টিটি ফাংশন। যে ক্ষেত্রে মাথায় রাখবো ইনপুট আমি যে কোনো রিয়েল নাম্বারসের যে কোনো মানকে বসাতে পারি, আর তার জন্য আউটপুটও কিন্তু সেই নাম্বারই আসবে, অর্থাৎ এদের যে ডোমেন যে সেটটি এবং এদের যে রেঞ্জ এই যে সেটটি, সেটি কিন্তু রিয়েল নাম্বারের সেটকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে এই ফাংশনটি কীভাবে আমরা দেখাতে পারি? আমরা চিত্রের থ্রুতে ধরো আমরা এরকমভাবে, এটি যদি এক্স অ্যাক্সিস এটি যদি ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে, তাহলে আমরা 1 1 অর্থাৎ 1 1, ঠিক আছে, এরকম একটি জায়গায় 2 2, এরকম জায়গায় 3 3, ঠিক এরকম একটি জায়গায় 4 4, ঠিক এরকম একটা জায়গায় আসবে। একই রকমভাবে 0 0 ঠিক এখানে আসবে। তারপরে -1 অর্থাৎ এরকম একটি পজিশন আসবে, -2 এরকম পজিশন আসবে, -3 এরকম পজিশন আসবে, অর্থাৎ এরকম যদি আমরা জোড়া লাগিয়ে দিই তাহলে এই একটি স্ট্রেট লাইন কিন্তু এরকম পাবো, যেটি কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আমরা এর যে জ্যামিতিক চিত্র সেটি দেখার চেষ্টা করি। দেখো এই যে অভেদের জ্যামিতিক চিত্র ঠিক এরকম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, তার ঠিক এরকমভাবে আমরা কিন্তু ডেসমস আমরা গ্যাপের থ্রুতে আমরা দেখাবার চেষ্টা করেছি। দেখো 1 1 2 2 3 3 4 4 5 5 0 0 -1 -1 -2 -3 -3 -3 -4 -4 -5 -5, অর্থাৎ এইভাবে কিন্তু এই গ্যাপটি তৈরি হয়েছে। আশা করছি অভেদ অপেক্ষক তোমরা বুঝতে পেরেছো। এবার যে অপেক্ষকটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে পরম মান অপেক্ষক বা মডুলাস ফাংশন বা অ্যাবসলুট ভ্যালু ফাংশন। আমরা পূর্বে অনেক ভিডিও বানিয়েছি এই মডুলাস ফাংশনের উপর বেস করে, সেটি আমাদের কিন্তু বেসিক ধারণা ক্লিয়ার করার জন্য যথেষ্ট, সেটি আমরা বেসিক ধারণা ক্লিয়ার করেছি। কিন্তু আমরা যদি এখন বোঝার চেষ্টা করি যে আমরা আগেও শিখেছি যে মড এক্স হচ্ছে এমন একটি ফাংশান যে ক্ষেত্রে কিন্তু এর মধ্যে তুমি এক্সের ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, এ কিন্তু সবসময় পজিটিভ ভ্যালুকে দেয়, অর্থাৎ এই এক্সের ভ্যালু যদি আমি ধরে নিই 5 -2 -3 0 2 এবং 7, এই কটা মান যদি আমরা এর মধ্যে বসাই, তাহলে মড অফ এক্সের ভ্যালু কীরকম দেবে সেটি বোঝার চেষ্টা করি। মড অফ এক্সের ভ্যালু এরকম দেবে, 5-এর জন্য 5 দেবে, ঠিক আছে, -2-র জন্য 2 দেবে, -3-র জন্য 3 দেবে এবং 0-র জন্য 0 দেবে এবং 2-এর জন্য 2 দেবে এবং 7-এর জন্য 7 দেবে, অর্থাৎ ধনাত্মক মানের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন করবে না, এবং 0-র জন্য কোনোরূপ পরিবর্তন হবে না। কিন্তু ঋণাত্মক মানগুলির থেকে সে কিন্তু সব সময়
ঋণাত্মক মানের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো সে সব সময় কিন্তু তার মানকে পজিটিভ করে দিয়েছে, অর্থাৎ -3 কে 3, -2 কে 2 করে দিয়েছে। তাহলে আমরা এই ফাংশনটিকে ঠিক গাণিতিকভাবে যদি বিবেচনা করি তাহলে f(x) mod x বলা হবে। এই ফাংশনটিকে আমরা বলবো অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা মডুলাস ফাংশন, যেক্ষেত্রে মাথায় রাখবো এক্সের ভ্যালু যখন পজিটিভ হবে, অর্থাৎ x>0 মানে এর ভ্যালু যখন 5, 2, 7, 10, 9, 100 এরকম টাইপের হবে, তখন এই এক্সকেই নেবে, অর্থাৎ এই f(x)এর যে ভ্যালু সেটিও কিন্তু 5, 2, 7, 9, 10 এরকমই 100 এরকমই হবে। আর যখন 0 হবে তখন কিন্তু 0 ভ্যালুই দেবে। কিন্তু যখন মাইনাস মানে লেস দ্যান 0 অর্থাৎ মাইনাস ভ্যালুকে দেবে, অর্থাৎ x যদি এখন -1 হয়, তাহলে এই যে -(x) মানে কি, মানে f(x) এখন আমাকে দেবে, f(x) এখন দেবে -(1) অর্থাৎ 1, মানে আমাকে এইটিকে বলে দিচ্ছে এখানে -x কথার অর্থ হচ্ছে এক্সের ভ্যালু তুমি যদি মাইনাস নাও অর্থাৎ -1, তার আগে একটি মাইনাস অ্যাড করে দিচ্ছে, অর্থাৎ মাইনাসে প্লাস অর্থাৎ 1 নিচ্ছে। তাহলে মাথায় রাখবো এই এমন একটি ফাংশন যেটি কিন্তু নেগেটিভ মানকে কিন্তু খেয়ে নেয়, অর্থাৎ নেগেটিভ ভ্যালু কিন্তু আমাকে দেয় না, আমাকে সবসময় পজিটিভ ভ্যালু দেয়। তাহলে এই যখন 0 হবে তখন 0 দেয়, পজিটিভ হলে পজিটিভ ভ্যালু দেয়, কিন্তু যদি নেগেটিভ হয় তখন তাকে পজিটিভে পরিণত করে। এই টাইপের ফাংশনকে আমরা বলবো পরম মান অপেক্ষক বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এখন এই ফাংশনটির ডোমেন, এর যে ডোমেন সেটি তো আর মানে রিয়েল নাম্বারের যে কোনো নাম্বার কিন্তু আমরা এখানে বসতে পারি, কিন্তু এর যে রেঞ্জ অর্থাৎ এর যে আউটপুট পাবো সেটা কিন্তু পজিটিভ নাম্বারই পাবো। তাহলে আমরা r+ পেয়ে থাকবো, অর্থাৎ আমরা যদি বলে থাকি এক্স একটি সেটে যদি আমরা বলে থাকি x belongs to r such that x > 0, অর্থাৎ এই আর পজিটিভ আর r+ কথার অর্থ হচ্ছে 0, 1, 2, 3, 4 এই মানে পজিটিভ রিয়েল নাম্বারগুলিকে আমরা এখান থেকে পেয়ে থাকবো, কিন্তু নেগেটিভ মানকে কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা এর ডোমেন আর হবে এবং এর রেঞ্জ কিন্তু r+ হবে, সেটি বোঝার চেষ্টা করলাম। আর এর ফাংশনটি দেখো, এই ফাংশনটি কিন্তু দেখতে ঠিক এইরকম হবে, অর্থাৎ দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, 0 জন্য 0 ঠিক আছে, তখন 1 + 1 এর জন্য যখন আমি যখন আমি +1 বসাচ্ছি তখন ওয়াইও কিন্তু +1ই হচ্ছে, যখন আমি 2 বসাচ্ছি ওয়াইও হচ্ছে 2 বসছে, যখন 3 বসাচ্ছি ওয়াইও কিন্তু 3 হচ্ছে। কিন্তু একই রকমভাবে যখন যখন -1 তখন ওয়াই কিন্তু হচ্ছে 1, যখন -2 ওয়াই কিন্তু হচ্ছে 2, যখন -3 ওয়াই কিন্তু হচ্ছে +3, অর্থাৎ এর মান ওয়াইয়ের ভ্যালু অর্থাৎ এর যে রেঞ্জ সে সবসময় পজিটিভ ভ্যালুকে দিচ্ছে, কিন্তু এক্সের ভ্যালু এই যে এক্সের ভ্যালু সেটি পজিটিভ নেগেটিভ সব রকম কিছু হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু এই ফাংশনের যে আউটপুট হবে সে সবসময় পজিটিভ এবং শূন্যকেই নেবে। তাহলে এই ফাংশনটি দেখতে কিন্তু ঠিক এই রকম আকারের হয়ে থাকে। এবার আমরা নেক্সট যে ফাংশনটি সম্পর্কে আলোচনা করব বা যে ফাংশনটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে সিগনাম ফাংশন। খুব সুন্দর একটি ফাংশন, ভালো করে বোঝা থাকে, যাকে আমরা এইভাবে কিন্তু SGN(x) লিখে থাকি। এই ফাংশনকে আমরা এভাবে ডিনোট করে থাকি। এখন এই ফাংশনটি কী বলছে, যখন এক্সের ভ্যালু মানে ইনপুট যখন 0 থেকে বড় হবে তখন এই ফাংশন মানে আউটপুট 1 মানকে দেবে, এক্সের ভ্যালু যখন 0 হবে তখন 0 মানকে দেবে, এবং এক্সের ভ্যালু যখন মানে ইনপুট যখন 0 থেকে কম হবে তখন -1কে দেবে। অর্থাৎ আমি যদি ধরে নিই, আমি এক্সাম্পল নিই, এক্সের ভ্যালু যদি আমি 5, 7, 8 নিই, মানে রেঞ্জ মানে ইনপুটগুলি যদি এরকম নিই তাহলে আউটপুটগুলি কিন্তু 1ই পাবো। একই রকমভাবে যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুটও 0 পাবো, এবং এর ক্ষেত্রে যদি ইনপুট আমি -1, -2, -3 এরকম নিয়ে থাকি তাহলে এর কিন্তু আমরা আউটপুট -1 পাবো। এটি ব্যতীত অর্থাৎ এর আউটপুট এই 3টিই পাবো, এই 3টি কন্ডিশনে। এখন আমি ইন্টিজারকে ধরে কনসিডার করছি, তুমি এখানে 2/3ও নিতে পারো, এখানে -5/7ও নিতে পারো, যে কোনো। অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে 0-র জন্য এই ফাংশনটি সবসময় 0কে নেবে, এবং পজিটিভ যে কোনো পজিটিভ ইনপুটের জন্য এর আউটপুট সবসময় 1 হবে, এবং যে কোনো নেগেটিভ ইনপুটের জন্য এর আউটপুট সবসময় -1কে দেবে। এই ব্যতীত অর্থাৎ 1, 0 এবং -1 ব্যতীত এ কোনো আউটপুট দেবে না। তাকে আমরা এইভাবে কিন্তু ডেসক্রাইব করতে পারি, ঠিক আছে। এই অপেক্ষকটির অঞ্চল আর, অর্থাৎ আমরা এর ইনপুট আর মানে রিয়েল নাম্বারের যে কোনো বাস্তব নাম্বারকে দিতে পারি, কিন্তু এর আউটপুট সবসময় এই 3টি মানকে বা এই 3টি নাম্বারকেই দেবে, -1, 0 এবং 1। তাহলে আমরা এই ফাংশনটিকে আমরা বলবো সিগনাম অপেক্ষক বা সিগনাম ফাংশন।
এই ফাংশনটি দেখো চিত্র যদি দেখতে পাও তাহলে এটি এইভাবে দেখতে পাবে। কীরকম দেখো এই ফাংশনটি গ্যাপ দেখো, এখানে কি জিরো জিরো, যখন সেটি জিরো, যখন +1 তখন এও কিন্তু +1কে দিচ্ছে, যখন +2 তখনও এও +1কে দিচ্ছে, যখন এ +3 তখন এ কিন্তু 1কেই দিচ্ছে। আবার একই রকমভাবে যখন এ -x, যখন আমি ইনপুট যখন -1 এ কিন্তু -1কে দিচ্ছে। এই ইনপুট যদি আমি -5ও হয়, সে কিন্তু আউটপুট কিন্তু -1ই দিচ্ছে। মানে আউটপুট এক্সের পজিটিভ যে কোনো এক্সের জন্য এই আউটপুট কিন্তু সব সময় পজিটিভ 1কে দিচ্ছে, আর জিরোর জন্য 0, এবং নেগেটিভ এক্সের যে কোনো ইনপুটের জন্য কিন্তু এ আউটপুট -1কেই দিচ্ছে। এই গ্যাপের থ্রুতে আমরা এই সিগনাম অপেক্ষক সম্পর্কে কিন্তু ধারণা ক্লিয়ার করলাম। এবার আমরা যে অপেক্ষকটি শিখব সেটি হচ্ছে অনন্যক অপেক্ষক। আমরা এই সম্পর্কে কিন্তু আমাদের পূর্বে ধারণা আছে। এবার দেখো এই অনন্যক অপেক্ষকটি বোঝার সময় বুঝতে হবে যে আমরা f(x) = 1/x এই যে অপেক্ষকটিকে, একে আমরা কিন্তু অনন্যক অপেক্ষক বলে থাকি। কিন্তু এর যে রেঞ্জ, এর যে ডোমেন সবসময় মাথায় রাখবো, এর ডোমেন r-0 হয়ে থাকবে। কারণ কি, এই রিয়েল নাম্বার এখানে 0 হতে পারে না, কারণ 1/0 কখনোই কিন্তু আনডিফাইন্ড। সেই কারণে আমরা এর যে ডোমেন, মানে এই এক্সের যে ইনপুট হবে সেটি 0 ব্যতীত বাকি সব কিছু হতে পারে। তাই এর ক্ষেত্রে এর যে ডোমেন সেটি এটি হবে, এবং এর যে রেঞ্জ সেটিও কিন্তু r-0ই হবে। কারণ এর মধ্যে এমন কিছু এক্সের জন্য f(x) কখনোই 0 হতে পারে না। ভালো করে ভেবে দেখো, এক্সের ভ্যালু তুমি যাই পুট করো না কেন, তার জন্য কিন্তু f(x) মানে আউটপুট কখনোই তুমি 0 আনতে পারবে না। তাহলে এদের যে রেঞ্জ এবং ডোমেন প্রত্যেকটি কিন্তু রিয়েল নাম্বারকে করছে, কিন্তু রিয়েল নাম্বার থেকে 0 বাদ দিয়ে রিয়েল নাম্বারকে কিন্তু ডিফাইন করছে। মানে এদের ডোমেন যে সেটটি হবে সেটি r-0, এবং রেঞ্জ যে হবে সেটিও কিন্তু r-0 সেটকে রিপ্রেজেন্ট করছে। এই সেটকে বলা আমরা অনন্যক সেট। এরও যদি আমরা গ্যাপ দেখি, ঠিক এই রকম গ্যাপ হয়ে থাকবে এর ক্ষেত্রে। কারণ কি, এখানে 0তে কোনো টাচ করবে না, কারণ এই অপেক্ষকের 0তে কোনো রকম এর কোনো টাচ থাকবে না। এবং তুমি লক্ষ্য করে দেখো, যখন আমরা এখানে 1 বসাবো, এক্সের ভ্যালু যখন 1 বসাবো, তখন এর ভ্যালু কিন্তু 1 দেবে। লক্ষ্য করে দেখো, এক্স যখন 1 তখন এর ভ্যালু 1 দিচ্ছে, এক্স যখন 2 তখন 1/2 দেবে, তাহলে এরকম জায়গায় দেবে। ঠিক এইভাবে কিন্তু এই গ্যাপটি কিন্তু তৈরি হয়েছে। তাহলে এই যে গ্যাপটি, সেটি আমরা কিন্তু অনন্যক অপেক্ষকের জ্যামিতিক আকার বা অনন্যক অপেক্ষকের গ্যাপ বলে আমরা বিবেচনা করতে পারি। এবার আমরা যেটি শিখবো সেটি হচ্ছে বর্গমূল অপেক্ষক। ঠিক আছে, এবার এরকম অপেক্ষক যেগুলো আমরা শিখছি সেইগুলি কিন্তু সাধারণভাবে আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা এই বর্গমূল অপেক্ষক মানে স্কোয়ার রুট অফ এক্স, f(x) = যদি স্কোয়ার রুট অফ এক্স হয়, এই যে আমরা অপেক্ষকটি পাচ্ছি, এই অপেক্ষককে আমরা বর্গমূল বা স্কোয়ার রুট ফাংশন বলে থাকি। যেক্ষেত্রে মাথায় রাখবো, যেহেতু আমরা রিয়েল ফাংশনকে আলোচনা করছি, তাহলে স্কোয়ার রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার কিন্তু থাকলে চলবে না। কারণ কি, স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ থাকলে কিন্তু এটি ইমাজিনারি নাম্বারে পরিণত হয়। আমরা মাধ্যমিকে পড়েছিলাম, মনে পড়ছে? মাধ্যমিকে আমরা পড়েছিলাম যে স্কোয়ার রুটের মধ্যে যখন নেগেটিভ চলে আসতো, আমরা দ্বিঘাত সমীকরণে আমরা যখন নিরূপক শিখেছি, তখন -b প্লাস -√b² -4ac/2a, এখানে মাথায় রেখেছি আমরা যদি এই অংশটি যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমরা বলেছি কোনো বাস্তব মান পাওয়া যাবে না, এটি যদি <0 হয়ে যায়, তাহলে আমরা এটি মাথায় রেখেছি যে এতক্ষণ পর্যন্ত আমরা যখন কমপ্লেক্স নাম্বার শিখিনি, তখন এটি মাথায় রাখবো যে এটি একটা রিয়েল অপেক্ষক নিয়ে কাজ করছি। তাহলে এই এক্সের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না। যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এই অপেক্ষকটি কিন্তু রিয়েল অপেক্ষক থাকবে না। তাহলে আমরা এটি হতে গেলে এই এক্সের যে ভ্যালু বা ইনপুট সেটি সবসময় পজিটিভ হবে। তাহলে এই ফাংশনটি কিন্তু r+ থেকে, অর্থাৎ 0 হতে পারে, এবং পজিটিভ r এর জন্য কিন্তু হবে। সেখান থেকে পজিটিভ r এর জন্য হবে, কিন্তু নেগেটিভ r এর জন্য কিন্তু এটি ডিফাইন্ড নয়, এই ফাংশনটি ডিফাইন্ড নয়। তাহলে এখানে দেখো বলা হচ্ছে r+ থেকে r এর মধ্যে f(x) = স্কোয়ার রুট অফ এক্স, যেখানে ফর অল বিলং টু এক্স, x belongs to r+। ঠিক আছে, বোঝাতে পারলাম এটি কেন বলেছে, এই r+টি কেন এসেছে? কারণ নেগেটিভ হলে এটি ইমাজিনারি অপেক্ষকে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে বর্গমূল অপেক্ষক থাকছে না বা রিয়েল অপেক্ষক থাকছে না।
সে কারণে এই জিনিসটি এসছে। তাহলে এর যে রেঞ্জ ডোমেন সেটি কিন্তু আর প্লাসকে রিপ্রেজেন্ট করছে। আর প্লাস মানে আমরা আগে শিখেছি এক্স কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। আর প্লাস কথা হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আর প্রসারও কিন্তু আর প্লাসের মধ্যে থাকবে, মানে এক্সের ভ্যালু যাই পুট করো না কোনো, নেগেটিভ পুট যদি না করো তুমি, পজিটিভ যে কোনো ভ্যালু পুট করো না কেন, এর মানও কিন্তু পজিটিভ আরই পেয়ে থাকবে। তাহলে এই যে বর্গমূল অপেক্ষক তার যে ডোমেন এবং তার যে রেঞ্জ সেটি দুটি কিন্তু আর প্লাস হয়ে থাকবে। বর্গ অপেক্ষক এখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে অপেক্ষকটি আমরা পাচ্ছি এই অপেক্ষকটিকে আমরা বর্গ অপেক্ষক বলে থাকবো, যেখানে আর টু আর কিন্তু এটি ডিফাইন করবে, কারণ এখানে এক্সের ভ্যালু যে কোনো তুমি বসাতে পারো রিয়েল নাম্বারের, তার জন্য কিন্তু একটি আউটপুট পাবে, অর্থাৎ ইনপুট আমরা যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি তার জন্য কিন্তু একটি পজিটিভ আউটপুট পাবো। কারণ এখানে যদি আমরা এক্সের ভ্যালু আমরা যদি নেগেটিভ বসাই সেটিও পজিটিভ পাবো, কারণ যেহেতু স্কোয়ার তাহলে নেগেটিভ বসালেও পজিটিভ পাবো, পজিটিভ বসালেও পজিটিভ পাবো। তাহলে এর যে আউটপুট সেটি সবসময় পজিটিভ ভ্যালুকে দেবে, আউটপুট সবসময় পজিটিভ ভ্যালুকে দেবে, কিন্তু এর ইনপুট তুমি প্লাস মাইনাস যে কোনো মান নিতে পারো। তার জন্য এই যে ফাংশনটি, এই ফাংশন ডোমেন সবসময় আরকে রিপ্রেজেন্ট করছে এবং কিন্তু প্রসার সবসময় আর প্লাসকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই প্রসার কখনো নেগেটিভ হতেই পারে না। বোঝাতে পারলাম? এবার নেক্সট যে ফাংশনটিকে দেখবো, এই যে আমরা দেখলাম দুটি চিত্র, দেখো আমরা এক্ষেত্রে দেখো বর্গমূল, এক্ষেত্রে বর্গমূল অপেক্ষক এবং এক্ষেত্রে বর্গ অপেক্ষকের দুটি জ্যামিতিক আকার কিন্তু আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু এদিকে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার আমরা নেক্সট যে অপেক্ষকটি শিখবো সেটা হচ্ছে বহুপদী অপেক্ষক। মানে আমরা ছোটোবেলা থেকে এই বহুপদী পলিনোমিয়ালস পড়ে এসেছি, তাই না? এখন যদি একটি এফএক্স একটি ফাংশন হয়ে থাকে, ধরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এটি একটি বহুপদী পলিনোমিয়ালস, ঠিক আছে, বহুপদী এটি বহুপদী। এখন এটি যখন কোনো একটি ফাংশন, বহুপদটি যখন ফাংশনের যখন অবস্থান করছে তখন এই ফাংশনটিকে আমরা বহুপদী ফাংশন বলে থাকবো। এখন এর যে বিশেষ নাম সেটি আমরা বলতে পারি একে যে কোয়াড্রেটিক বা দ্বিঘাত অপেক্ষক আমরা বলতে পারি। তাহলে এটি একটি বহুপদী অপেক্ষক, তার মধ্যে স্পেশাল কেস এটি দ্বিঘাত অপেক্ষক। অথবা আরেকটি আমি এক্সের ধরে নিচ্ছি যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটি আরেকটি অপেক্ষক ধরলাম। এক্ষেত্রেও কিন্তু এই অপেক্ষকটি বহুপদী অপেক্ষক। বহুপদী আমরা পূর্বেই পড়েছি যে কোনো ভেরিয়েবল বা কনস্ট্যান্ট বা ভেরিয়েবল কনস্ট্যান্ট মিলে যোগ বা বিয়োগ করে যে আমরা পদ তৈরি করি বা যে আমরা সংখ্যা মালা তৈরি করি তাকে কিন্তু আমরা বহুপদী বলে থাকি বা পলিনোমিয়ালস বলে থাকি। এই পলিনোমিয়াল যখন কোনো একটি ফাংশনে অবস্থান করছে তখন সেই ফাংশনকে আমরা বহুপদী ফাংশন বলে থাকি। আমরা ভালোভাবে দেখি যে আর টু আরকে ডিফাইন করছে, যেখানে এফ এক্স ইজ ইকাল টু এই বহু পলিনোমিয়ালস, আমরা পলিনোমিয়ালসের এই ফর্মকে আমরা পূর্বেই শিখেছি, তাই না? তার উপর এখন এই যে ফাংশনগুলো আমরা যেমন বহুপদী পড়ার সময় আমরা শিখেছিলাম যে ঘাতের উপর বেস করে আমরা দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত বলে থাকি, ঠিক একই রকমভাবে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটি একটি কিন্তু বহুপদী পলিনোমিয়াল, তার মধ্যে স্পেশাল কেস দ্বিঘাত পলিনোমিয়াল। একই রকমভাবে এটিও একটি বহুপদী পলিনোমিয়ালস বা বহুপদী ফাংশন বা অপেক্ষক ফাংশন। এই ভিডিওতে আমরা কিছু বাস্তব অপেক্ষকের সম্পর্কে আমরা পরিচয় ঘটিয়েছি তোমাদের সাথে এবং তাদের জ্যামিতিক আকারকে বোঝার চেষ্টা করেছি, তাদের ডোমেন এবং রেঞ্জ কার মধ্যে সীমাবদ্ধ সেটিও বোঝাবার চেষ্টা করেছি। আমরা আরও কিছু অপেক্ষক সম্পর্কে কিন্তু ধারণা ক্লিয়ার করব, আর এগুলি করার প্রয়োজন এই কারণে এদের সঙ্গে তোমার যত ধারণা ক্লিয়ার থাকবে তত তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করতেও কিন্তু ততটাই সহজভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তাই আমরা আজকের ভিডিওতে আমাদের বোঝানোর উদ্দেশ্য ছিল সমস্ত রকমের ফাংশনের সঙ্গে মোটামুটি একটি পরিচয় করা, আর যে যে ফাংশনগুলি শিখলে সবগুলি কিন্তু বীজগণিত অপেক্ষক বা অ্যালজেব্রিক ফাংশনের সঙ্গে আমরা পরিচয় ঘটিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আরও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টস করবে। আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে এগোবো এবং নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অপেক্ষকে জানার পর আমরা কিছু কোশ্চেনও তুলবো, যাতে আমাদের এই কনসেপ্টগুলি বা এই কনসেপ্টের উপর বেস করে যে যে কোশ্চেন আসতে পারে তার উপর বেস করে কিন্তু আমরা কোশ্চেন সলভ করব। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।